ওকে, আজকে আমরা স্টার্ট করব গ্র্যাভিটেশন। বলতো হোয়াট ডু উই মিন বাই গ্র্যাভিটেশন? হ্যাঁ হ্যাঁ, হোয়াট ডু উই মিন বাই গ্র্যাভিটেশন? দ্য পুল অফ দ্য আর্থ টুয়ার্ডস সেন্টার। আচ্ছা, আর বল। আচ্ছা, দ্য প্রপার্টি, ও একটা কথা বলেছে, দ্য প্রপার্টি অফ আ ম্যাসিভ সাবস্টেন্স বাই হুইচ ইট অ্যাট্রাক্টস আনাদার ম্যাসিভ সাবস্টেন্স, তাই তো? দ্য প্রপার্টি অফ আ ম্যাসিভ সাবস্টেন্স বাই হুইচ ইট অ্যাট্রাক্টস অ্যানাদার ম্যাসিভ। কেউ বোঝাতে পারবে এটা? এনিওয়ান? হ্যাঁ বল, দাঁড়া, বোঝো, বল। হ্যাঁ, ওয়েট বলবো না, দ্যাটস আ রং থিং, ভুল। আর কেউ? পরে আসছি। আর কেউ? কেউ চেষ্টা কর, এনিওয়ান, ট্রাই কর। ম্যাসিভ, প্রথম কথাটি হচ্ছে ম্যাসিভ। ম্যাসিভ মানে কি? দাঁড়া, ম্যাসিভ মানে কি? হেভেনলি বডি। ম্যাসিভ মানে কি? হ্যাঁ, আচ্ছা, তার মানে আমি যদি এইটাকে বলি, এটা কি একটা ম্যাসিভ বডি? না। আচ্ছা, এই বোর্ডটা ম্যাসিভ বডি? না। অবজারভারের উপরে। আচ্ছা, কিরম অবজারভার? আচ্ছা, রেসপেক্টে কিছু ম্যাসিভ হয় না, ফার্স্ট ক্লিয়ার করে দিলাম। বোর্ডটা কি তাহলে ম্যাসিভ বলবো? না। হাতিকে কি ম্যাসিভ বলবো? হাতিকে ম্যাসিভ বলবো। তাহলে হাতির নিচে কিছু হলে ম্যাসিভ নয়? হাতির নিচে কিছু হলে ম্যাসিভ নয়? আচ্ছা, না, ওইভাবেও কিছু ডিপেন্ড করে না। আর কিছু? আর কেউ? যদি আমি এখানে একটা ডাস্ট পার্টিকেল নিই, এটাও ম্যাসিভ। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ইংলিশে তো ম্যাসিভ মানে এটা পড়িনি। আইদার তুমি ইংলিশ পড়োনি, আর নয়তো ইংলিশে ম্যাসিভ মানে ভুল ছিল। না, কোনোটাই নয়, আমিও কিছুটা হয়তো ইংলিশ পড়েছি। ম্যাসিভ মানে আমাদেরকে ছোটোবেলা থেকে যেমন ইংলিশে বোঝানো হচ্ছে যে ম্যাসিভ বডি, তাই না? বিগ বডি, যে বডিটা অনেক বড় হবে। কিন্তু ম্যাসিভ ইন টার্মস অফ ফিজিক্স হচ্ছে এনিথিং দ্যাট হ্যাজ মাস। এনিথিং, ছোট হোক বড় হোক, এনিথিং উইচ উইল হ্যাভ মাস ইজ ম্যাসিভ। আচ্ছা, তাহলে গ্র্যাভিটেশন কি? গ্র্যাভিটেশন, এনিওয়ান এলস? গ্র্যাভিটেশন চেষ্টা কর, ছোটবেলা থেকে পড়েছি। গ্র্যাভিটেশন আর্থের ফোর্স দিয়ে টানে, সেটা গ্র্যাভিটেশন বলবো। আর কেউ? স্পেসে, স্পেসে অন্য কোনো হেভেনলি বডি নেই? আচ্ছা, যে কোনো দুটো ম্যাসিভ বডি আছে। ওকে, যে কোনো দুটো ম্যাসিভ বডি আছে, তারা অ্যাট্রাক্ট করবে। ওকে, আচ্ছা, কেন অন্য বডি থাকলে কেন হবে না? যেতেই পারে, কিন্তু সেটাও তো একটা গ্র্যাভিটেশন। মানে গ্র্যাভিটেশন হচ্ছে আমাদের ফোর্স না, অ্যাকচুয়ালি বহু টাইপের। তার মধ্যে নন কন্ট্যাক্ট ফোর্স বেসিক্যালি 4 টাইপের। বলতে পারবি কি কি 4 টাইপের নন কন্ট্যাক্ট ফোর্স? বল, প্রিয়াংশু বল। না, ভুল হয়ে গেল। আর কেউ? না, বল। ভুল। আর কেউ? ভুল। আর কেউ? আর কেউ? আর কেউ? এনিওয়ান? না না না। আচ্ছা, ফোর্স আমাদের 4 টাইপের। ওকে, ফোর্স ইজ অফ 4 টাইপস। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে উইকেস্ট ফোর্স। কি বললাম? গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ গুড। তাহলে একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। নেক্সট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কি বললাম? গুড। তার মানে এর মধ্যে বোথ ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স অ্যান্ড ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স টুগেদার, তিনটেই এর মধ্যে থাকে। তাহলে এটাকে কি বলবো? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ক্লিয়ার? আচ্ছা, আর একটা ফোর্স হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এবার নিউক্লিয়ার ফোর্স 2 টাইপের হয়, একটা হচ্ছে উইক নিউক্লিয়ার, একটা স্ট্রং নিউক্লিয়ার। প্রশ্ন উঠতেই পারে, স্যার তাহলে নিউক্লিয়ার ফোর্স যদি 2 টাইপের হয়, তুমি নিউক্লিয়ার করে 2টো পার্টে কেন ডিভাইড করছো না? তাই না? করাই যায়, কিন্তু বেসড অন ইটস নেচার আমরা এটাকে 2টো পার্টে ভাগ করি।
তাই উইক নিউক্লিয়ার ফোর্স আর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। দেখ এই যতগুলো টাইপের ফোর্স আছে, আজকে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা মডার্ন ডেজেও গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে এত ইন্টারেস্টেড থাকি? কেউ বলতে পারবে? এটা উইকেস্ট ফোর্স তো। বল সপ্তর্ষি। সব জায়গায় প্রেজেন্ট। আচ্ছা, আর কেউ? না, এটাও কারণ নয়, কারণ নিউক্লিয়ার ফোর্সেরও নেগেটিভ পাওয়া যায় না। আর কেউ? হ্যাঁ, না, তাছাড়াও আমরা বাইরের জন্য ইন্টারেস্টেড। হ্যাঁ বল। মেজরিটি জিনিসে কিছুতেই না, যার মাস আছে তার মধ্যেই কাজ করে। হ্যাঁ, যার মাস আছে তার মধ্যেই কাজ, সব জায়গাতেই কাজ করতে পারে। এবার ধর মাস আছে আর চার্জ আছে, সেখানে তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও কাজ করবে। মাস আছে এবং তাদের মধ্যে উইক নিউক্লিয়ার স্ট্রং নিউক্লিয়ারও কাজ করতে পারে যদি নিউক্লিয়ার রেঞ্জে থাকে, তো ওটার উপর ডিপেন্ড করে না। আর কেউ? আর কেউ? বড় বড় অবজেক্টকে অ্যাট্রাক্ট করা যায়, এটাও কারণ নয়। আর কিছু? দেখ এইখানে যতগুলো ফোর্স আছে তার মধ্যে সব থেকে স্ট্রং ফোর্স হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক, তারপরে উইক নিউক্লিয়ার, তারপরে গ্র্যাভিটেশনাল। মানে যদি তুমি স্ট্রেংথ হিসেবে ভাবো, কিন্তু স্ট্রেংথ হিসেবে ভাবলে এটা কম হলেও রেঞ্জ হিসেবে ভাবলে এটা হিউজ। বোঝা গেল কথাটা? রেঞ্জ হিসেবে ভাবলে এটা হিউজ। মানে আমি যদি এমন একটা গ্র্যাভিটেশনাল ওয়েভ পাই যেটা হয়তো দূরে কোনো একটা গ্যালাকটিক স্পেসে কোনো একটা বডির থেকে পেয়েছি, সেখান থেকে আমি হয়তো অ্যাজিউম করতে পারবো যে ওখানে ওই রকম একটা ভারী অবজেক্ট আছে। বোঝা গেল কথাটা? ধর কোয়াজার, মানে দুটো ব্ল্যাক হোল একসাথে মিশে যাচ্ছে, ঠিক আছে, এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে ওইখানে পালসেটিং গ্র্যাভিটেশনাল ওয়েভ তৈরি হয়। যেমন ওয়েভ যেরকম তৈরি হয় ওরকম, যেমন মেকানিক্যাল ওয়েভ ঢেউ খেলার মতো যায়, ওরকম পালসেটিং গ্র্যাভিটেশনাল ওয়েভ তৈরি হয়। এরকম যদি আমি দেখি যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা চেঞ্জ হচ্ছে আর কমছে, চেঞ্জ হচ্ছে কমছে, বাড়ছে কমছে, তার মানে নিশ্চয়ই ওখানে একটা পালসেটিং ফিল্ড কোথাও একটা তৈরি হয়েছে ইন স্পেস, বহু দূরে হয়েছে হয়তো, কিন্তু আমি মোটামুটি একটা অ্যাজিউম করতে পারবো যে হ্যাঁ এরকম একটা ইভেন্ট হয়তো হতে পারে। বোঝা গেল? তাহলে লং রেঞ্জ ইভেন্টকে যদি আমাকে বুঝতে হয় তার জন্যে গ্র্যাভিটেশনাল ফিল্ড একমাত্র পসিবল, অন্য কিছুতে পসিবল না। কারণ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তোরাও জানিস খুব অল্প, যে মাথা ঘুষে যদি একটা কাগজকে তুলতে হয় তো খুব কাছে না গেলে কাগজটা উঠবে না, দূর থেকে কর, খুব দূর থেকে গেলে আর উঠবে না, তাই না? তাহলে ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এগুলো নিয়েও আমরা করে দেখেছি। অবশ্যই স্ট্রং নিউক্লিয়ার ভীষণই স্ট্রং, এক্সেসিভলি স্ট্রং, এটা একদম বাস্তব কথা, কিন্তু এর রেঞ্জ এতটাই ছোট ফার্মি অর্ডারে, 10⁻⁻15 অর্ডারে, যে এতটা ছোট হওয়ার জন্য এর এফেক্টিভনেস আমাদের অন্তত লার্জ স্কেলে কোনো কাজে লাগবে না। বল। হ্যাঁ, না আমরা এইগুলো যে কটা ফোর্স নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা নন কন্ট্যাক্ট ফোর্স, প্রিয়স এইখানে প্রত্যেকটা নন কন্ট্যাক্ট ফোর্স, আমরা যতগুলো ফোর্স নিয়ে আলোচনা করলাম। ওকে, আচ্ছা, হ্যাঁ বল নবনীল। হ্যাঁ, কেন? ব্ল্যাক হোল তো মানে হাইলি ম্যাসিভ, মানে এক্সট্রিমলি ম্যাসিভ বডি একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল তো একটা মাস, এতটা হিউজ মাস যে লাইট সেখান থেকে বেরোতে পারে, তার গ্র্যাভিটি এত হিউজ। ঠিক আছে, মানে ধর তুই আর্থের উপরে রয়েছিস, তাহলে তুই আর্থের উপরে রয়েছিস, তাহলে তুই আর্থের উপরে থাকা অবস্থায় তুই আর্থের একটা গ্র্যাভিটি পাচ্ছিস। ব্ল্যাক হোলের ডেনসিটি এত বেশি যে ওর যা গ্র্যাভিটি, ওর স্পেস টাইম এমনভাবে বেঁকে তুবড়ে যায় যে ওখান থেকে লাইটটা এসকেপ করতে পারে না। মানে ধর এখানে একটা লাইট ক্রিয়েট হলো, লাইটকে তো এসকেপ করতে হবে, লাইট এসকেপ করতে পারে না, এত ম্যাসিভ বডি। তো ব্ল্যাক হোল তো ম্যাসিভ, লাইট এসকেপ করতে পারে না বলে ব্ল্যাক হোলকে দেখি, কারণ ওখানে থাকা কোনো লাইট আমি দেখতেই পাবো না, সব তো ওর দিকেই চলে যাবে। বোঝা গেল? ব্ল্যাক হোল কিন্তু মানে ব্ল্যাক কালার বা এরকম কিছু নয়, কিন্তু লাইট বেরোয় না বলে ব্ল্যাক। হ্যাঁ, আর মানে ব্ল্যাক বডি ধারণাটাও এরকম হওয়া উচিত নয় যে আমরা পড়বো, এই বছরই পড়বো, যে ব্ল্যাক বডি সেই বডিটাও যে সমস্ত কালারের লাইটকে এমিট করতে পারে।
বোঝা গেল কথাটা? যেমন সান অলমোস্ট অল কালারের লাইটকে এমিট করতে পারে, তাহলে সানও একটা ব্ল্যাক বডি, বুঝেছিস? মানে কিন্তু আমাদের সান ব্ল্যাক বডি নয়, মানে তাকে আরও বেশি ফ্রিকোয়েন্সি রেঞ্জকে এমিট করতে হবে। হ্যাঁ বল। হ্যাঁ, ব্ল্যাক বডি এমন একটা বডি যে বডিটা যতটা সুন্দর সব লাইটের ওয়েভলেন্থকে অ্যাকসেপ্ট করতে পারে, সে ততটাই সুন্দরভাবে সব লাইটের ওয়েভলেন্থকে এমিট করতে পারে। এখন যদি খুব বড় সাইজের ব্ল্যাক বডি হয়ে যায়, তাহলে তার থেকে যখন লাইটগুলো বেরোতে চাইবে, সে আর বেরোতে পারে না, সে উল্টে তার দিকে অ্যাট্রাক্টেড হয়ে থেকে যায়, বুঝতে পারি? এসকেপ করতে পারে না লাইটটা। তাই আমরা সুপার যে বড় সাইজের ব্ল্যাক, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যেটাকে বলে, ব্ল্যাক বডি বলে, ওই সুপার ম্যাসিভ ব্ল্যাক বডির ক্ষেত্রে আমরা আর লাইট দেখতে পাই না। বোঝা গেল? ভগবান, কোথায় পড়াতে গিয়ে কোথায় চলে গেছি। অনেকবার বলেছি এই গল্পটা, যে একটা চাদর, এইটা হচ্ছে একটা চাদর, টান টান করে চাদরটাকে ধরে আছিস, এই চাদরটার উপরে একটা ডিউজ বলকে রেখে দে, কী হবে? চাদরটা এরকম টান টান থাকবে না? কীরকম হবে? চাদরটা হালকা একটু ডিপ্রেশন হয়ে যাবে ভেতর দিকে, হবে না? চাদরটার কী হবে? হালকা একটু ডিপ্রেশন হয়ে যাবে এখানে। চাদরটার যখন ডিপ্রেশন হয়ে যায়, চাদরটার উপরে ধর কোনো একটা ডিজাইন ছিল, সাপোজ এই চাদরটার উপরে প্লেন অবস্থায় থাকাকালীন চাদরটার উপরে এই রকম ডিজাইন ছিল, স্ট্রেট ডিজাইন ছিল, ওকে ছিল। যখন চাদরটা এরকম ডিপ্রেশন হয়ে গেল, ডিজাইনটাও এরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে না ডিজাইনটা? হয়ে যাবে তো। এবার এই যে ডিজাইনটার যে সুতোটা, মনে করো ওখান দিয়ে কোনো একটা লাইট যাচ্ছিলো, তাহলে লাইটটা ওরকমভাবেই বেঁকে যাবে। এবং সূর্যের পেছন থেকে যখন কোনো তারার আলো আসে, সেটা ওরকমভাবেই বেঁকে আসে, কারণ ওখানের স্পেসটাই বেঁকে গিয়েছে, 3 ডাইমেনশনালি বেঁকে গিয়েছে। এবার এইগুলো আমার এই ক্লাসের ইন্টারেস্ট নয়। গ্র্যাভিটি স্পেসকে বেন্ড করতে পারে, ওটা আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে আমরা পড়বো, ওটা নিয়ে আমাদের এখন বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই। বোঝা গেল কথাটা? আমরা একদমই ওটা নিয়ে ইন্টারেস্টেড নই। আমরা ইন্টারেস্টেড এটা যে গ্র্যাভিটেশন, আর গ্র্যাভিটেশনটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে গ্র্যাভিটেশন কাজ করবে দুটো ম্যাসিভ বডির মধ্যে। আচ্ছা, দুটো ম্যাসিভ বডির মধ্যে গ্র্যাভিটি কাজ করবে, এবং গ্র্যাভিটি কি রিপালসিভ ইন নেচার? না, অ্যাট্রাকটিভ ইন নেচার, তাই না? তাহলে অ্যাট্রাকটিভ ইন নেচার, তার মানে দুটো ম্যাসিভ বডি যদি হয়, তার মধ্যে যদি গ্র্যাভিটি কাজ করে, তাহলে গ্র্যাভিটি শুধু তাদেরকে অ্যাট্রাক্ট করবে আর নিজেদের দিকে নিয়ে আসবে। ভালো কথা। হ্যাঁ বল। লাইটের উপর কোনো দিন গ্র্যাভিটি কাজ করে না, কারণ লাইটের রেস্ট মাস 0। গ্র্যাভিটি তার মধ্যেই কাজ করবে যার মাস আছে। লাইটের কি মাস আছে? না, তার লাইটের উপর কাজ করবে না। স্পেস টাইমটাকে বেন্ড করে দেয়। তুই একটা সোজা রাস্তা দিয়ে যাচ্ছিস বাইক চালিয়ে, রাস্তা যদি ব্যাকে, তুই চালাতে পারবি সোজা? ওটাই ও করে। লাইট রাস্তা দিয়ে যায়, গ্র্যাভিটি করে রাস্তাটাকে বেঁকিয়ে দেয়। এবার লাইটের উপায় নেই বেকার রাস্তা ছাড়া যাওয়া। বোঝা গেল কথাটা? আচ্ছা, আসি আমরা আজকের টপিকে। তাহলে আমরা পড়ব গ্র্যাভিটেশন, যেখানে দুটো বডি, যে দুটো বডির কোনো একটা মাস আছে, তাদের মধ্যে একটা ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশন, এবং দিস ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। আচ্ছা, আমাদের এই যে ইউনিভার্সের যে এত বডিজ, প্রত্যেকটা বডি তাহলে যদি কোনো ফোর্স দিয়ে বেঁধে থাকে, তাহলে সেটা কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স, ওকে। আচ্ছা, তাহলে আমরা চলে আসব আমাদের প্ল্যানেটের ক্ষেত্রে। হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ প্ল্যানেট অর হেভেনলি বডি? এটা জানতে গেলে আমাকে কেপলার্স লস অফ মোশন পড়তে হবে। গ্র্যাভিটেশন করতে আমাদের লাগে 4টে সিটিং, যদি পারি, না হলে 5টা সিটিং, ওকে। 3টে সিটিংয়ে হবে না। চলো, কেপলার্স লস অফ মোশন, 3টে ল আছে কেপলারে, 3টে ল। ফার্স্ট ল আমাদেরকে কি বলছে দেখো, যে কেপলার্স ফার্স্ট ল, এটাকে বলে ল অফ অরবিট। মনে করো যে আমার একটা হেভেনলি বডি আছে। আচ্ছা, আমাদের যে ধর মার্স রোটেট করছে, আর্থ রোটেট করছে, ইউরেনাস রোটেট করছে, এটা কি
সার্কুলার পাথে রোটেট করছে, এলিপ্টিক্যাল পাথ, ওভাল বলবো না, কি বলবো, এলিপ্টিক্যাল পাথ। তার মানে যে যদি কোনো একটা হেভেনলি বডি রোটেট করে, সাপোজ আর্থ রোটেট করছে, তাহলে আর্থ একটা এলিপ্টিক্যাল পাথে রোটেট করবে, সাচ দ্যাট এই এলিপসের যদি দুটো ফোকাস হয়, এখানে একটা ফোকাস এখানে একটা ফোকাস, তাহলে যদি রোটেট করে তাহলে সানকে এই দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে থাকতে হবে। বোঝা গেল কথাটা? এটা হচ্ছে কেপলারস ফার্স্ট ল। কেপলারস সেকেন্ড ল হচ্ছে ভীষণ কনসেপচুয়াল ল, এটাকে ভালো করে বুঝতে হবে। তো ফার্স্ট ল, হ্যাঁ ফার্স্ট ল বললো যে যদি কোনো হেভেনলি বডি রোটেট করে কোনো একটা স্টারের অ্যাবাউটে, তাহলে তাকে এলিপ্টিক্যাল অরবিটে রোটেট করতে হবে। হ্যাঁ, না আমি ওরকম কিছু বলছি না। কেপলার বলছে যে ধর সান রয়েছে, সানের পাশে তার একটা প্ল্যানেট রয়েছে, তাহলে কোনো একটা প্ল্যানেটকে যদি কোনো একটা স্টারকে রোটেট করতে হয়, কেপলার বলছে তাহলে তাকে এলিপ্টিক্যাল অরবিটেই করতে হবে। আর যে স্টারটা থাকবে সে দুটো ফোকাসের মধ্যে কোনো একটা ফোকাসে থাকবে। বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট ল। হ্যাঁ বল। হ্যাঁ, কোনটা? দুটো ফোকাসে দুটো স্টার থাকবে না, তার কারণ এইটাও ম্যাসিভ এটাও ম্যাসিভ, এরা আইদার দুজনকে অ্যাট্রাক্ট করে কোলাপস করে যাবে, আর নাহলে অন্য কোনো গল্প হবে, ওটা হবে না কখনো। হ্যাঁ বল। ফোকাস হচ্ছে, তুই মনে কর এই হচ্ছে তোর একটা এলিপস, ঠিক আছে, অনেকটা ডিমের মতো দেখতে। তুই কী করলি, এর মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিলি, আর এর মিড পোর্শন থেকে ঠিক একটা দাগ দিয়ে দিলি। এই যে অ্যাক্সিসটাকে বলা হয়, এইটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। কি বলা হয়? মেজর অ্যাক্সিস। এগুলো এখন অবধি করা হয়ে গেছে না অনেকের? কারোর হয়নি? সে কি? এইটাকে বলবো মাইনর অ্যাক্সিস। কি বলবো? মাইনর অ্যাক্সিস। এই মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসের মধ্যে এরকম একটা পয়েন্ট আছে এইখানটায়। বোঝা গেল? যে পয়েন্টটাকে আমি ফোকাস, কেউ বলতে পারবে ফোকাসের ডেফিনেশন কি হতে পারে? হ্যাঁ বল। এইখানে একটা ফোকাস আছে, এইখানে একটা পয়েন্ট আছে পি, এটা হচ্ছে ফোকাস F1, এটা ফোকাস F2। বলো। গুড, বোঝা গেল? এলিপস যদি তোমাকে আঁকতে হয়, এলিপস কিভাবে আঁকতে হয় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি একটা বোর্ড নেবে, বাড়ি গিয়ে ট্রাই করবে। একটা বোর্ড নেবে, বোর্ডের উপরে তুমি দুটো পিনকে অ্যাটাচ করবে, পেরেক যেরকম হয় দুটো পেরেককে অ্যাটাচ করবে। এই পেরেক আর এই পেরেকের মধ্যে একটু লুজ করে একটা সুতো বাঁধবে। কি বললাম? টাইট করে না, কীরকম করে? লুজ করে। এবার যে সুতোটা তুমি বাঁধলে, এরকম একটা সুতো হলো, তুমি সুতোটার এখানে হাতটাকে বসাবে, দিয়ে এরকম টেনে দেবে। বোঝা গেল? দিয়ে একটা পেন্সিল নেবে, নিয়ে সুতোটা যেমন যেমন যাচ্ছে তুমি পেন্সিলটাকে তেমন তেমন ঘোরাবে, তুমি একটা ফিগার পাবে। সুতোটা টাইট থাকলে কোনো দিন হবে না। তুই যখন হাতটাকে টেনে নিচ্ছিস তখন সুতোটাকে টাইট থাকতে হবে, এমনি টাইট থাকলে তো বড় সুতো হবে না। তাহলে তুই এটাকে টেনে নিলি, বুঝতে পারছিস লুজ, এটাকে টেনে নিলি, টেনে নিয়ে যদি এরকম করে ঘোরাস তাহলে দেখবি যে তুই একটা ফিগার পাচ্ছিস, সেই ফিগারটাই হচ্ছে এলিপস। এবার এই যে দুটো পেরেককে তুই পুঁতেছিস, এটা হচ্ছে একটা ফোকাস 1, একটা ফোকাস 2। ওকে, আচ্ছা, বলছে যে যদি আমার কোনো একটা প্ল্যানেটারি বডি অরবিট করে, তাহলে তার সানটাকে এই দুটো ফোকাসের মধ্যে কোনো একটা ফোকাসে থাকতে হবে, যেখানে প্ল্যানেট এই ট্র্যাজেক্টরিটা দিয়ে যাবে। বোঝা গেল? ট্র্যাজেক্টরি কি? ট্র্যাজেক্টরি হচ্ছে যে পথে যায় সেটাকে ট্র্যাজেক্টরি বলি। পরিষ্কার এটুকু? হতেই পারে স্পেশাল কেস। জাস্ট ইমাজিন করে দেখ, জাস্ট ইমাজিন করে দেখ, আমার তো এই দুটো পেরেক ছিল, তার সাথে একটা দড়ি লাগানো ছিল, এই দুটো পেরেক ছিল, তার সাথে একটা দড়ি লাগানো ছিল। আমি কি করলাম, দড়িটা বড়ই থাকলো, এইটাকে এক জায়গায় নিয়ে চলে এলাম। তা আমার এখানে একই জায়গায় দুটো পেরেক লাগালাম, দড়িটাকে নিয়ে চলে এলাম। ব্যাপারটা এরকম হলো না, যেখানে একটা পেরেক দড়ি নিয়ে এলাম, এবার ঘোরালে কী পাচ্ছি আমি? সার্কেল। তাহলে এলিপসের স্পেশাল কেস কি?
সার্কেল। তাহলে কেউ প্রশ্ন করতেই পারে, স্যার সবসময় তো আমরা এলিপ্টিক্যাল পাথ দেখি না, আমরা তো সার্কুলার পাথও দেখি তো। সার্কেল ইজ আ স্পেশাল কাইন্ড অফ এলিপস, দ্যাট ইজ অলসো অ্যান এলিপ্টিক্যাল পাথ। মানে আমরা রেক্ট্যাঙ্গেল বলি, আমরা স্কোয়ার বলি, আমরা রম্বাস বলি, প্রত্যেকটাই কিন্তু ইজ আ প্যারালোগ্রাম। এবার যদি আমি বলি যে একটা প্যারালোগ্রাম এক্সিকিউট করবে, তাহলে তো স্কোয়ারও একটা প্যারালোগ্রাম। তার মানে যদি আমি বলি এলিপ্টিক্যাল পাথ এক্সিকিউট করছে, কিন্তু আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে সার্কুলার পাথও হয়, তাহলে ওটা তো স্পেশাল কেস অফ দ্যাট। তার মানে কি? স্পেশাল কেস অফ এলিপ্টিক্যাল পাথ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বল। এলিপসের কীরকম স্ট্রেট লাইন? সিঙ্গেল স্ট্রেট লাইন বুঝতে পারলাম না কথাটা। মানে তুই কি এইটার কথা বলছিস, সেমি মেজর সেমি মাইনর অ্যাক্সিস? হ্যাঁ, পাওয়া যেতেই পারে তো, সে কেন পাওয়া যাবে না? এলিপসের ক্ষেত্রে একটা গ্যাপ আছে, অবশ্যই এটা একটা স্ট্রেট লাইন হতে পারে। আমরা বলছি যদি দুটো পেরেককে জুড়ে দিই, তাহলে দুটো ফোকাসকে তো এক জায়গায় করে দিলাম, তখনও সেটা হয়ে গেল একটা সার্কেল। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা গেল আমার ফার্স্ট ল, যেটাকে বলে ল অফ অরবিটস। ওকে, ল অফ অরবিটস লিখে নাও প্রত্যেকে। দিস ইজ ফার্স্ট ল অর ল অফ অরবিটস। করব আমরা সেকেন্ড ল। সেকেন্ড ল, এটাকে বলে ল অফ এরিয়াস। নাও দিস ইজ অ্যান ইন্টারেস্টিং ল। বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ও তো ঘুরছে এলিপ্টিক্যাল পথে, কিন্তু আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে যখন আমাদের আর্থ সানের অ্যাবাউটে ঘোরে, সব জায়গায় কিন্তু আর্থের স্পিড সেম থাকে না রোটেশনের, তাই না? সব জায়গায় কি আর্থের স্পিড সেম থাকে না? যখন আমরা সান থেকে দূরে যাই তখন আমাদের স্পিড মিনিমাম থাকে, যখন আমরা সানের কাছে আসি তখন স্পিড কিন্তু ম্যাক্সিমাম হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এটার একটা এক্সপ্লেনেশন করার দরকার। দেখো কীরকমভাবে, ভালো করে বুঝবে। মনে করো এই হচ্ছে আমার একটা সান এবং এই হচ্ছে তার এলিপ্টিক্যাল পাথ। এক সেকেন্ড হোল্ড করো। তাহলে সান একটা ফোকাসে আছে। এবার কি বলছে? কনসেপ্ট অফ এরিয়াল ভেলোসিটি। কি বললাম? এরিয়াল ভেলোসিটি। আচ্ছা, আমরা লিনিয়ার ভেলোসিটি করেছি, একটা ডিসপ্লেসমেন্ট যাচ্ছে একটা টাইমে। তাহলে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্টকে যদি আমরা লিনিয়ার ভেলোসিটি বলি, তাহলে এরিয়াল ভেলোসিটি কি হতে পারে? রেট অফ চেঞ্জ অফ এরিয়া। তার মানে একটা জিনিস আগে ক্লিয়ার করি যে এরিয়াল ভেলোসিটি ইকুয়ালস রেট অফ চেঞ্জ অফ এরিয়া। পরিষ্কার? আচ্ছা, একটু বুঝবো ব্যাপারটা। হ্যাঁ, কেপলার বলছে যে ফর আ বডি টু এক্সিকিউট আ মোশন অ্যারাউন্ড আ স্টার, দ্য এরিয়াল ভেলোসিটি অফ দ্য বডি মাস্ট বি কনস্ট্যান্ট। তার মানে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট মানে রেট অফ চেঞ্জ অফ এরিয়া এক্সিকিউটেড বাই দ্যাট হেভেনলি বডি ইজ কনস্ট্যান্ট। তার মানে ইকুয়াল টাইমে ও ইকুয়াল এরিয়াই সবসময় কভার করতে থাকবে। চলো একটু বোঝা যাক। মনে করো আমার এইখানে একটা বডি আছে অ্যাট টাইম এ, বোঝা গেল? এখান থেকে ঠিক একটা নির্দিষ্ট টাইম পর, সাপোজ 3 দিন পর, 3 days পর ও পয়েন্ট বিতে গেছে। তাহলে আমি এখান থেকে দেখে বলতে পারি যে আচ্ছা, তার মানে এখান থেকে যদি আমি এটাকে একে কানেক্ট করি আর বিকে কানেক্ট করি, আমি অবভিয়াসলি এর মাঝখানে একটা এরিয়া পাবো। এতে কে আছে? এখানে সাপোজ আর্থ আছে। এইটা কি? এইটা সাপোজ সান। ক্লিয়ার? তাহলে আমি এখানে একটা এরিয়া পেয়েছি। এবারে ঘুরছে একটা সময় ও এই পয়েন্টে এসছে, নাম দিলাম এটা সি। আমি সি থেকে একটা দাগ এস অবধি টেনে দিয়েছি। আমি তাকে 3 days টাইম দিয়েছি। বলতো যে যদি এই নীলটা যতটা বড় এরিয়া, এই সেম এরিয়া হতে হয়, আমি এই 3 দিনে এইটুকু যাব যেটা এখানে দেখাচ্ছে, নাকি এতটা যাব? তাহলে লাস্টেরটা, তাই না? তার মানে আমাকে এত দূর আসলে তবে গিয়ে মোটামুটি এর এরিয়াটা ওই এরিয়ার সাথে কাছাকাছি হতে পারে, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বল, তাহলে 3 দিনে ও তো যাচ্ছে এই সার্কামফারেন্স বরাবর,
তাহলে 3 দিনেও এখান থেকে এতটা গেছে, আর 3 দিনেও এখান থেকে এতটা গেছে। বলতো কোনটায় ওর অ্যাকচুয়াল ভেলোসিটি বেশি হবে? গুড। তার মানে যদি সি থেকে ডিতে যায় তাহলে 3 দিনে সি থেকে ডিতে যেতে ওর ভেলোসিটি বেশি হবে। কিন্তু দুটোতেই তো সেম এরিয়া গেছে, তাহলে ওর ভেলোসিটি বেশি হলো এটায়, কিন্তু এরিয়াল ভেলোসিটি দুটোতে সেম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এই পয়েন্টটা আমাদেরকে নোট ডাউন করে নিতে হবে যে এরিয়াল ভেলোসিটি উইল বি সেম দো velocity will be different। এটাকে একটা স্টার দিয়ে লিখে নাও, ওকে? আচ্ছা, এইটার আমরা একটু ম্যাথামেটিক্যাল ব্যাপারটাকে দেখব। দেখো ম্যাথামেটিক্যালি কী দেখতে, যার লেখা হবে না টেনশন নিয়ে লাভ নেই, ভিডিওটা পজ করে গ্যাপ রাখবে, সেই জায়গায় লিখে নেবে। দেখো আমরা এরকম একটা অরবিটকে ইমেজিন করছি, ওকে? কোনো একটা জায়গায় সাপোজ এখানে আমি আমার সানটাকে রেখেছি, সাপোজ দিস ইজ মাই সান, ওকে? যে কোনো একটা সময় এখান থেকে এইটা হলো আর তাহলে কি বলতে পারবে কেউ? হোয়াট ইজ আর? রেডিয়াস। রেডিয়াস কিসের রেডিয়াস? এটা ডিস্টেন্স বলবো। কি ডিস্টেন্স? ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ। আচ্ছা, তার মানে কোনো একটা মোমেন্ট যখন সে এতে ছিল তখন আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ, এটাকে আমি আর্থ ধরলাম, ওকে? এবার এইখান থেকে একটা টাইম পরও এখানে গেছে, ধরলাম এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট বি। যদি এটা আর হয় ধরলাম এইটুকু হচ্ছে ডেল্টা আর। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু সহজ করি, মনে করি যে the distance delta r is very small, okay? Now if the distance delta r is very small, how can I write the area of this portion? বলো তো। যদি ট্রায়াঙ্গেল হয়ে যাবে, গুড। তাহলে ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? গুড। তার মানে এই পোর্শনের এরিয়া যদি বার করি, অফকোর্স ইট উইল বি আ ট্রায়াঙ্গেল। তাহলে ডেল্টা এ কত হবে? নিশ্চয়ই হাফ ইন্টু আর ইন্টু ডেল্টা আর। আগে দেখো এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হ্যাঁ, কারণ এটা সামান্য চেঞ্জ হয়েছে তাই ডেল্টার ধরেছি। মানে তোর বক্তব্য তুই এরকম বলতে পারিস, স্যার তুমি এস ইকুয়ালস টু আর থিটা ধরে করেছো, তাহলে এটাকে থিটা ধরে এটাকে এস ধরতেই পারতাম। এটা এস ধরলেও কিছু পার্থক্য হতো না। ধর তুই এটাকে ডেল্টা এক্স লিখলি, লেখ ডেল্টা এক্স, একই ব্যাপার। তাহলে এখানে আমি ডেল্টা এক্স ধরলাম। ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? আচ্ছা, তাই হলো। এবার কেপলার আমাকে কি বলছে? যে কেপলার বলছে যে এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, এরিয়াল ভেলোসিটি মানে কি? ডেল্টা এ বাই ডেল্টা টি, তাই না? দেখ, এই রেডিয়াসটা তো বাড়ছে বা কমছে না, তাহলে একমাত্র চেঞ্জ কে হচ্ছে টাইমের সাথে? এক্স চেঞ্জ হচ্ছে না। তার মানে এটাকে লিখতে পারি যে হাফ ইন্টু আর ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি। ডেল্টা এক্স বাই ডেল্টা টি এটা তো লিনিয়ার চেঞ্জ, তাহলে এটাকে লিনিয়ার চেঞ্জ ইন ভেলোসিটি বলতে পারি। তার মানে এটাকে লিখতে পারি যে অর ডেল্টা এ বাই ডেল্টা টি হাফ আর ইন্টু ভি বলতে পারি। আচ্ছা, হাফ ইন্টু আর ইন্টু ভি। আচ্ছা, আমি কি এরকম করতে পারি যে এই পোর্শনটাকে 1/2m আর এটাকে m দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি? তাহলে এখানে হয় আর ভি লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি যে 1/2m ইন্টু আর ইন্টু এম ভি। আচ্ছা, এম ভি কি? মোমেন্টাম। তাহলে এটাকে লিখতে পারি যে 1/2m ইন্টু আর ইন্টু পি। আচ্ছা, আর ক্রস পি পড়েছিলাম, মনে আছে? টর্ক। আর ক্রস পি, আর ক্রস পি মোমেন্ট অফ মোমেন্ট। তাহলে আর ক্রস পি কী হবে? আর তাহলে আর ক্রস এফ কী হবে? টর্ক। আর ক্রস এফ ইজ, শুনতে পাইনি, আর ক্রস এফ ইজ, আর ক্রস পি ইজ, গুড, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর ক্রস পি ইজ, তাহলে এটা কি হবে?
অ্যাঙ্গুলার মোমেন্টাম, রাইট, যেটাকে এল দিয়ে লিখি, তাহলে এটাকে লিখবো ইকুয়ালস 1/2m ইন্টু এল। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে স্যার তুমি তো ভেক্টর ইউজ করে করোনি, তাহলে ভেক্টর ইউজ করলে কি করতে? দেখো আমরা এখানে ডেল্টা এ এরিয়া ভেক্টরটাকে লিখতে পারতাম হাফ ইন্টু আর ক্রস ডেল্টা এক্স, ক্লিয়ার? और डेल्टा ए बाई डेल्टा टी এটাকে লিখতে পারতাম হাফ আর ক্রস ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটাকে লিখতে পারতাম হাফ আর ক্রস ভি, এম কমন নিতাম 1/2m, তারপরে লিখতাম আর ক্রস এম ভি, এটাকে লিখতাম 1/2m ইন্টু অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। বোঝা গেছে কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? শুনতে পাইনি, ক্লিয়ার হয়েছে? গুড, লিখে নাও। নেক্সট পার্ট ইজ ল অফ পিরিয়ডস। ল অফ পিরিয়ডস কি বলছে? ল অফ পিরিয়ডস বুঝতে গেলে আমাকে দুটো সেলেস্টিয়াল বডিকে নিতে হবে। ল অফ পিরিয়ডস, দেখো এটা হচ্ছে কেপলারস থার্ড ল। দুটো বডিকে ইমাজিন করো, একটা বডি এখান থেকে এরকম অরবিটে ঘুরছে, আর একটা বডি এখান থেকে এইরকম অরবিটে ঘুরছে, ক্লিয়ার? বলছে যে যদি এর অ্যাভারেজ রেডিয়াস আর হয়, কি রেডিয়াস? অ্যাভারেজ রেডিয়াস। কি রেডিয়াস? গুড, যদি এর অ্যাভারেজ রেডিয়াস আর হয় তাহলে এর ধর r1 ধরলাম, এটার টোটাল ঘুরে আসতে যে টাইম নেবে সেটাকে t1 ধরলাম। আচ্ছা একটা পিরিয়ডিক বডি টোটাল একটা ঘুরে আসতে যে টাইম নেয় সেটাকে কি বলে? টাইম পিরিয়ড। তাহলে t1 কি? গুড, তাহলে এই অরবিটের টাইম পিরিয়ড যদি t1 হয়, বলছে t1 প্রপোর্শনাল টু আর কিউব, t1 স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তার মানে কি? তার মানে যত অ্যাভারেজ ডিস্টেন্স বাড়বে তত টাইম কি কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। আচ্ছা আমাকে একটা সিম্পল গল্প বল, যে আর্থ 365 দিনে একটা রেভলিউশন করে আসে, মার্কারি কতদিন লাগে কেউ জানিস? 88, মানে অলমোস্ট 90 ডেজ। বোঝা গেল? কাছে কে, মার্কারি না আর্থ? মার্কারি। বোঝা গেল? এটাও পারফেক্ট হিসেব নয়, তবে মোটামুটি রুলটা ফলো করে। ওকে, হ্যাঁ বল। হ্যাঁ, কার থেকে? মার্কারির থেকে? কোনো কারণে হয়তো নিচ্ছে, সেটা বলতে পারবো না, আমাকে দেখতে হবে সেটা কেন বেশি সেটাও দেখতে হবে, কিন্তু ইন জেনারেল এইটাই হচ্ছে রুল। স্পিড বেশি দেখতে হবে, ঠিক আছে, ওটা এখনই বলতে পারছি না। আচ্ছা তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, দিস ইজ কেপলার্স থার্ড ল। আচ্ছা কেপলার্সের তিনটে ল বুঝে গেলাম, এই তিনটে লকে স্টার দিয়ে মার্ক করো পরীক্ষার জন্য। স্পেশালি এই তিনটে ল ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আমরা করব নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ওকে, দেখো মনে করো তোমার এখানে একটা মাস আছে m1, এখানে একটা মাস আছে m2। ওকে, এই দুটো মাসের মধ্যে একটা ডিস্টেন্স অফ সেপারেশন আছে, ধরো সেটা r। নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন বলছে যে এই মাসটা আর এই মাসটা মিউচুয়ালি একে অপরকে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা তার মানে যে এই দুটো মাসের মধ্যে, মাস m1 আর m2, এই দুটো মাসের মধ্যে একটা ফোর্স কাজ করছে, আর আমরা কি বুঝলাম? দিস উইল বি আ কমন ফোর্স। কি ফোর্স? কমন ফোর্স। ওকে, তার মানে একে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে এও ওকে সেম ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা তার মানে সেম ফোর্স। আচ্ছা আমাকে একটা কথা বল, তাহলে তো এই ফোর্স দিয়ে
আমাকে আর্থ অ্যাট্রাক্ট করছে, তাই না? আচ্ছা, তাহলে কি যদি সেম হয় তাহলে কি এইটা নয় যে এই সেম ফোর্স দিয়ে আমি আর্থকে অ্যাট্রাক্ট করছি? তাই হচ্ছে না? তার মানে আমি যখন লাফ মারছি আর্থ কি উঠে এসে আমার পায়ে লেগে যাচ্ছে? তা আমার রেসপেক্ট যদি আর্থের মাস প্রচুর হয় তাহলে হ্যাঁ, ইনার্শিয়ার জন্য, দ্যাটস দি রাইট ওয়ার্ড, একদম ঠিক, দ্যাটস দি রাইট ওয়ার্ড, ইনার্শিয়ার জন্য। গল্পটা ইজ নট অ্যাবাউট অনলি মাস। গল্পটা এরকম যে তাহলে এই ফোর্সটা আমার উপরে যদি কাজ করে তাহলে আমি আর আমার উপরে অ্যাক্সেলারেশন তো A1 হবে, এই ফোর্সটা যদি এই বডির উপরে কাজ করে এর অ্যাক্সেলারেশন A2 হবে, কিন্তু দুজনের ক্ষেত্রে তো সেম। তার মানে আমি তো এটা বলতে পারি যে M1 A1 উইল বি ইকুয়াল টু M2 A2। এবার ধর M2 হচ্ছে আর্থ, তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি যে M2 ভেরি ভেরি গ্রেটার দ্যান M1, তাহলে আমার থেকে তো আর্থের মাস বহু গুণে বেশি। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর A2 ইকুয়ালস টু M1 বাই M2 টাইমস A1। আচ্ছা, M1 যদি ভেরি ভেরি লেস দেন M2 হয় তার মানে M1 বাই M2 ভেরি ভেরি লেস দেন 1, তার মানে এটা অলমোস্ট টেন্স টু 0 বলতে পারি। তার মানে A2 কী হবে? অলমোস্ট 0। বোঝা গেল কথাটা? তার মানে যার মাস বেশি হবে তার অ্যাক্সেলারেশন উইল বি নেগলিজেবল। এতটাই অল্প হবে। যদি অ্যাক্সেলারেশন খুব অল্প হয় তাহলে আর কি ভেলোসিটি বাড়বে? আর মাথায় রাখতে হবে শুধু আমি যে এখানে লাফাচ্ছি এমন নয়, আমার উল্টো দিকেও তো একটা লোক অন্য কোনো গ্রামে নিউ ইয়ারকে মনে হচ্ছে পার্কে বসে আছে, এক লাফ মেনে নিল, হতেই পারে। তার মানে কি আলটিমেটলি যদি সামান্য অ্যাক্সেলারেশনও হতে সম্ভব সেটাও নালিফাইড হয়ে যাবে যদি বোথ সাইডে যদি অ্যাক্টিভিটি হয়। ওকে, আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা বল, এই যে নিউটন আমাকে এই হিসেবটা বললো, সে আমাকে আরও একটা কথা বললো যে ফোর্সটা কাজ করছে F, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য ফার্স্ট মাস। যে প্রথম মাসটা যদি বড় হয় তাহলে বেশি ফোর্স কাজ করবে। সে আমাকে এটাও বললো, আচ্ছা শোনো, সেকেন্ড মাসটা যদি বড় হয় তাহলেও বেশি হবে ফোর্সটা। মানে সেকেন্ড মাসটা মানে কোন মাসটা? ধরো একটা আর্থ রয়েছে, তার উপর একটা পেন রয়েছে, তাহলে এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, একটা আর্থ রয়েছে একটা মুন রয়েছে, দুটোই বড় বডি, তাহলে এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, ডিপেন্ডস অন দ্য সেকেন্ড মাস অলসো। আর সে কী বলছে যে প্রপোর্শনাল টু 1/r²। এই ধর আমি এই দুটো পেনকে রেখেছি, এই ডিস্টেন্সে এদের মধ্যে যা ফোর্স কাজ করবে, যদি ডিস্টেন্সটা ছোট করে আনি তাহলে 1/r² ভ্যালু বেড়ে যাবে। তার মানে যত ডিস্টেন্স কম হবে তত বেশি ফোর্স এদের মধ্যে কাজ করবে। তাহলে ডিস্টেন্স যত এদের মধ্যে কমবে তত বেশি ফোর্স কাজ করবে, ডিস্টেন্স যত বাড়বে তত কম ফোর্স কাজ করবে। তাহলে আমরা জানি প্রপোর্শনালিটিগুলো সব এক জায়গায় থাকলে সেটাকে লিখতে পারি M1 M2/r²। আচ্ছা, প্রপোর্শনালিটি তুলতে গেলে আমাকে একটা কিছু আনতে হয়, কি? কনস্ট্যান্ট। তার মানে F ইকুয়ালস টু G M1 M2/r²। প্রশ্ন হচ্ছে এত বড় জি কেন দিয়েছো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ তাই বলে কি এত বড় দেবো? ওটা ইচ্ছা করেই দিয়েছি। এটাকে বলে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কারণ যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশানে যেরকম পরিস্থিতি থাকুক না কেন, বহু কনস্ট্যান্ট আছে হুইচ ক্যান চেঞ্জ, বাট দিস কনস্ট্যান্ট উইল নেভার চেঞ্জ। যে কোনো সিচুয়েশানেই দিস ইজ কনস্ট্যান্ট, কিচ্ছু পাল্টাবে না। ধরো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটাও তো একটা কনস্ট্যান্ট, কিন্তু দ্যাট ইজ কনস্ট্যান্ট ফর এ পেয়ার অফ মিডিয়া। ইফ দ্য পেয়ার অফ মিডিয়া চেঞ্জেস দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইল অলসো চেঞ্জ। এর সাথে ওরকম কোনো গল্পই নেই, সব জায়গায় সেম, এই কোনোভাবে পাল্টাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? লাইটের স্পিড কনস্ট্যান্ট না, মিডিয়ামের সাথে চেঞ্জ হয়। এয়ারে লাইটের স্পিড কনস্ট্যান্ট, যেই এয়ার থেকে একটু বেশি অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে ঢুকবি লাইটের স্পিড কমে যাবে, আরও অপটিক্যালি ঢুকবি আলো কমে যাবে। সো দ্যাট ইজ আ কনস্ট্যান্ট বাট ইট ক্যান চেঞ্জ, দিস উইল নেভার চেঞ্জ। যে কোনো সিচুয়েশানই একই থাকবে, এই জন্যে বলে এটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। হ্যাঁ, মানে ধর আমি কাউকে এরকমই ধরলাম, ধরে বললাম এই শালা মেরে ফেলে দেবো, আয় এদিকে। সেও আমার কলার ধরলো, ধরে বললো এই শালা মেরে ফেলে দেবো, আয় এদিকে। আহ, তারপরে কি হবে?
আমার এত বাজে সেন্স অফ এক্সাম্পল দেওয়া, কিছু মনে করছি না। ছোটোবেলা থেকে আমি ক্রিঞ্জ মুভিগুলো দেখে বড় হয়েছি, তো এটা আমার দোষ না, এটা আমার অ্যাটমসফিয়ারের দোষ। ছোটোবেলায় দেখতাম সবসময় প্রসেনজিৎ দৌড়াচ্ছে আর উল্টো দিক দিকেও দৌড়ে আসছে, আমি কি করতে পারি? তোরা এখন যেরকম অন্যরকম ডেডপুল দেখিস, আমার সময় তো ডেডপুল ছিল না, তাহলে আমার সময় প্রসেনজিৎ ছিল কমপ্লিটলি ডেড। আচ্ছা চলো, আচ্ছা তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে। তোমাদের টাস্ক হচ্ছে জি এর ডাইমেনশন বের করো ফ্রম এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। দুটো জিনিস বার করবে, জি এর ডাইমেনশন আর জি এর ইউনিট। করো। আচ্ছা তাহলে আমার জি এর ডাইমেনশন কত এসছে কে বলতে পারবে? m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -1, এটা এসছে কি সবার? -2। ওকে চলো করে দেখবো। f ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার, আর জি কী হবে? f আর স্কোয়ার বাই m1 m2। বলো দেখি ফোর্সের ডাইমেনশন কি? গুড, ml t টু দি পাওয়ার -2। আর এর ডাইমেনশন? গুড, বাই মাসের ডাইমেনশন, সো m স্কোয়ার। তাহলে কি লিখবো? m1 - 2 l 1 + 2 t -2, তাই না? তাহলে এটা হবে m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। ক্লিয়ার হয়েছে? আচ্ছা যদি বলি ইউনিট, ইউনিট কি দিয়ে করবে? ফোর্সের ইউনিট কি? নিউটন। আর এর ইউনিট কি? সো মিটার স্কোয়ার, রাইট, বাই m1 m2, তার মানে কেজি টু দি পাওয়ার মাইনাস কেজি স্কোয়ার মানে কেজি টু দি পাওয়ার মাইনাস, তাহলে নিউটন কেজি টু দি পাওয়ার -2 মিটার স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ লিখতেই পারি, কোনো সমস্যা নেই। ইজ এর ক্লিয়ার? বুঝতে হলো? হ্যাঁ ওটাও হবে। কেউ যদি এখানে সরাসরি বসিয়ে দাও যে এই মাসের জায়গায় তুমি বসাবে কেজি টু দি পাওয়ার -1 মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2, দিস ইজ অলসো কমপ্লিটলি রাইট, একদম সঠিক। হ্যাঁ বল। কোনো সমস্যা নেই, যা ইচ্ছে লেখ, এইখানে এই তিনটে জিনিস থাকলেই হলো। আচ্ছা নেক্সট যেটা করব সেটা হচ্ছে, এইটা তো বুঝলাম ফোর্স অফ গ্র্যাভিটেশন, কিন্তু আমরা এটাও বুঝলাম যে তাহলে আর্থের ক্ষেত্রে তো আমরা ছোটোবেলা থেকে করে এসেছি গ্র্যাভিটি। গ্র্যাভিটি বলতে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই না? আচ্ছা তার মানে আমি যদি আমার আর্থকে এখানে আঁকি, এবার এই আর্থের উপরে যদি আমার কোনো একটা অবজেক্ট থাকে যার মাস হচ্ছে m1 স্মল m, মাস অফ আর্থ হচ্ছে ক্যাপিটাল এম। মাথায় রাখবে ক্যাপিটাল এম ক্যাপিটাল আর, যা ক্যাপিটালে হবে মাস হোক সব আর্থের জন্য, যা স্মলে হবে সেটা অন্য কোনো বডি। এখন থেকে আমরা যেটা শুরু করছি, ওকে? বা যদি দুটো বডি নিয়ে কাজ করি যার মধ্যে একটা বেশি ম্যাসিভ একটা কম ম্যাসিভ, যে বেশি ম্যাসিভ হবে তাকে আমরা ক্যাপিটালে লিখবো, যে কম ম্যাসিভ হবে তাকে স্মলে লিখবো, যদি কিছু না বলে দিই, ওকে? আচ্ছা তাহলে অবভিয়াসলি বুঝতে পারলাম যে এ যে অ্যাক্সেলারেশনটা উপর দিকে পাবে আমার দিকে সেটা নেগলিজিবল হবে, তার মানে কনসিডারেবল অ্যাক্সেলারেশন যেটা আমি এর দিকে পাবো, ম্যাসিভ বডিটার দিকে পাবো, বেশি ম্যাসিভ বডিটার, সেটাকে আমরা বলি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে আমি যদি আর্থের উপরে থাকি তাহলে আর্থ তো আমাকে এরকম একটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দেবে। আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলতে ছোটোবেলা থেকে একটাই জানি, শুধু আর্থের উপরে, কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটেই তার মানে আমি সেম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি পাবো। আচ্ছা আমি যদি আর্থকে পুল করি, সেটা হাউ এভার স্মল হোক, সেটাও তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে অ্যাক্সেলারেশন হুইচ ইজ ক্রিয়েটেড ডিউ টু দি গ্র্যাভিটেশনাল ফোর্স ইন আইদার বডি। দুটো ডিফারেন্ট মাসের বডি হলে দুটো ডিফারেন্ট মাসের গ্র্যাভিটেশনাল ফোর্স হবে, তাই তাদের দুটো সেম গ্র্যাভিটেশনাল ফোর্স হবে, বাট দুটো ডিফারেন্ট মাস বলে দুটো ডিফারেন্ট ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে, বাট বোথ অফ দেম উইল বি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা এবার এই জি এর ভ্যালুটা বার করব। আচ্ছা আমার উপরে যদি ফোর্স কাজ করে, আমার মাস এম, জি হয় হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে সেই ফোর্স ইকুয়ালস টু কী লিখতে পারি? mg। গুড, তাহলে এই mg কাজ করছে, এই mg হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, আচ্ছা কেউ বলতে পারো গ্র্যাভিটেশনাল ফোর্সকে গ্র্যাভিটেশনাল পুল বলে, পুশ বলে না কেন? গুড, তার মানে ও সবসময় টানবে, কোনোদিন ঠেলতে পারে না। আচ্ছা ভালো কথা।
নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে বলতে পারি এফ ইকুয়ালস টু, দেখ এর মাস হচ্ছে ক্যাপিটাল এম, এর মাস হচ্ছে স্মল এম। এবার এর তো একটা রেডিয়াস আছে, ধর এর রেডিয়াস হচ্ছে আর, তাহলে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। আমি আছি অন দ্য সারফেস অফ আর্থ। যে কোনো ম্যাসিভ বডিকে আমরা সবসময় একটা পয়েন্টে কনসিডার করবো। তা যদি আর্থ হয়, আর্থকে কোন পয়েন্টে কনসিডার করবো? তার মাসকে সেন্টার। গুড। তার মানে এইটাকে ভাবতে পারি যে এইরকম একটা জায়গায় একটা মাস আছে ক্যাপিটাল এম, তার থেকে 8 ডিস্টেন্স উপরে একটা মাস আছে স্মল এম। ক্লিয়ার? এরকম সিচুয়েশনে নিউটন আমাকে কি বলেছে? এফ ইকুয়ালস টু কী হবে? জি, তারপরে এম, এম ওয়ান নেই, ক্যাপিটাল এম স্মল এম, তাহলে কি বলবো? জি বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাই না? আবার এই এফটা, যে ফোর্সটা আমার উপরে কাজ করছে সেটা তো স্মল এম জি, তার মানে এখানে লিখতে পারি তো যে তাহলে স্মল এম জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, একটা কাজ করব, এম এমগুলোকে কেটে দেবো, তাহলে লিখতে পারি যে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, দিস ইজ দি ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। লিখে নাও, ক্যাপিটাল জি এর ভ্যালু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, ক্যাপিটাল জি এর ভ্যালু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, মাস অফ আর্থের ভ্যালু, মাস অফ আর্থের ভ্যালু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, রেডিয়াস অফ আর্থের ভ্যালু 6400 কিলোমিটার। বার করবে দ্য ভ্যালু অফ জি। ফার্স্ট বার করো। তাহলে আমরা তো এটা দেখলাম যে স্মল জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এমকে আমরা লিখতে পারি যে মাস অফ আর্থ এম ইকুয়ালস টু জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি। আচ্ছা, আর্থের মাস, আর্থের তো একটা ডেন্সিটি আছে। আচ্ছা, আর্থ তো অলমোস্ট একটা স্পিয়ারয়েড অবলয়েড, মানে অনেকটা স্পিয়ারের মতো ভাবতে পারি। তাহলে আর্থের যদি রেডিয়াস আর হয়, তাহলে এর ভলিউম কত হতে পারে? 4 বাই, তাই না? গুড। আর্থের অ্যাভারেজ ডেন্সিটি যদি রো হয়, অ্যাভারেজ ডেন্সিটি বলছি, যদি রো হয় তাহলে রো ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তো তাহলে মাস ইকুয়ালস টু লিখতে পারি ডেন্সিটি ইন্টু ভলিউম। তাহলে ডেন্সিটি ইন্টু ভলিউম নিশ্চয়ই 4/3 পাই আর কিউব। ওটাকে না এখানে বসিয়ে দিলাম, তাহলে দেখো কি পাই, যে রো ইন্টু 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি। আর কিউব আর স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে ডেন্সিটি বার করতে পারি যে রো ইকুয়ালস টু 3/4 ইন্টু জি বাই ক্যাপিটাল জি পাই জি ইন্টু ক্যাপিটাল আর। লিখতে পারি এই ফর্মুলাটাকে ইউজ করে ফাইন্ড আউট দ্য ডেন্সিটি, অ্যাভারেজ ডেন্সিটি অফ আর্থ। দেখো, আমরা স্মল জির ভ্যালু জানি, আমরা আর এর ভ্যালু জানি, আমরা ক্যাপিটাল জির ভ্যালু জানি। ওকে, স্মল জি ইজ 9.8, পায়ের ভ্যালু 3.14 ডট। স্মল জি হচ্ছে 9.8, ক্যাপিটাল জি হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, আর আর এর ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার। ওকে, সবগুলো এসআইতে আছে, ইউনিট লিখলাম না, বার করবে, করে এখানেই শেষ আজকের মতো।